রাজস্থানে এসে কেল্লা তো সবাই দেখেন, আমরাও দেখেছি আগের ভিডিওগুলোতে। কিন্তু আজ ইতিহাসের পাতাটাকে একটু বন্ধ রেখেই খুঁজে নেব অন্য এক মরু শহরকে। কখনো বিষ্ণই গ্রামের কয়েকটা কৃষ্ণসার হরিণ, আবার কখনো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকা কয়েকটা উৎসাহী উট। আজ হারিয়ে যাব একদম না দেখা গ্রাম্য রাজস্থানের অলিতে গলিতে। আর সবশেষে যোধপুর থেকে বন্দে ভারত ধরে পৌঁছে যাব সোজা দিল্লি। প্রতিটা মুহূর্ত, প্রতিটা অভিজ্ঞতা ধরা থাকছে এই ভিডিওতে আপনাদেরই জন্য। যোধপুরে কিন্তু এটাই লাস্ট সকাল আমাদের। এখন সকালবেলা আমরা খুব ইন্টারেস্টিং একটা জায়গায় যাব। আপনারা অনেকেই শুনেছেন বিষ্ণই কমিউনিটির নাম। এই বিষ্ণই ভিলেজে আমরা যাব। জিপে করে যেতে হবে, কারণ ওখানে সাফারি আছে। সাফারিতে ব্ল্যাক বাঘ দেখতে পাওয়া যায়, আরও বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পাওয়া যায়। ওখানে গ্রামে ঘুরবো, ওখানকার মানুষদের সাথে কথা বলবো এবং ওখানে খাওয়া দাওয়া করারও ইচ্ছে আছে। আমরা হোটেল থেকেই গাড়ি বলে দিয়েছিলাম, জিপ এসছে, আর আমাদের খরচা হচ্ছে 2500 টাকা। আর ওই গ্রামে যদি আপনি খেতে চান, বিষ্ণইরা যা খান আপনিও যদি তাই খেতে চান, তাহলে আপনাকে পার প্লেট 300 টাকা করে দিতে হবে। তো আমরা খাবারও বলে দিয়েছি। তো চলুন, এবার নিচে ওয়েট করছেন অনেকক্ষণ, আমরা বেরিয়ে যাই। এখনো 15-20 মিনিটের রাস্তা, তারপর কিন্তু একদম ভিলেজের মধ্যে ঢুকে যাব। এই যে দাদা আমাদেরকে নিয়ে যাচ্ছে, এখান থেকে শহর থেকে আধ ঘন্টা লাগে। আমরা প্রায় 10-15 মিনিট চলে এসেছি। আসল জায়গায় কিন্তু চলে এসেছি, প্রায় আধ ঘন্টার ড্রাইভ করে। এইখানে কিন্তু আমরা যে কোনো সময় ব্ল্যাক বাঘ দেখতে পাবো। ওই সামনে দেখুন ব্ল্যাক বাঘ দেখতে পাচ্ছি, একদম রাস্তার ওপরে। অসাধারণ অভিজ্ঞতা। আসতেই কিন্তু সামনে থেকে ব্ল্যাক বাঘ দেখলাম, মানে এটা কপাল থাকলে তবে দেখা যায়। এখনো যেখান দিয়ে যাচ্ছি যে কোনো টাইমে দেখতে পারি। আর দেখুন এখানে রাস্তার মাঝখানে গাছ। এবার যাচ্ছি আমরা সামনে, আওয়াজ করতে বারণ করছেন কারণ যদি সামনে থেকে দেখা যায়। এই যে দেখুন আমরা হেঁটে যাচ্ছি, একদম চুপচাপ যাচ্ছি। এটা কিন্তু হাইলি রেকমেন্ডেড। মানে আপনি ভাবতে পারছেন বিষ্ণই ভিলেজে আপনি এইরকম সামনে থেকে ব্ল্যাক বাঘ দেখছেন পায়ে হেঁটে। দূরে কিন্তু আপনার ব্ল্যাক বাঘটা দাঁড়িয়ে আছে রাস্তার উপরে। এই বিষ্ণই ভিলেজে কিন্তু আপনারা অবশ্যই আসবেন, নেচারকে একদম সামনে থেকে দেখতে পারবেন। এই যে দেখুন গাছগুলো রাস্তার মধ্যে আপনারা দেখছেন, এটার পিছনে কিন্তু একটা হিস্ট্রি আছে। এইটা হচ্ছে খেজরি ট্রি। এখানে যে বিষ্ণই কমিউনিটি আছে ওনারা কিন্তু এই গাছগুলোকে প্রোটেক্ট করেন। ভাবতে পারছেন এই পিচের রাস্তার উপরে গাছ, এগুলো কিন্তু কাটা যাবে না কোনোদিন, এগুলোকে বাঁচিয়ে রাস্তা তৈরি করতে হবে। এই পুরো জায়গাটাতে খেজুরি ট্রি কিন্তু ভর্তি, আর এর পিছনে কিন্তু একটা হিস্ট্রি আছে। এখানে যে বিষ্ণই যে সম্প্রদায় আছেন ওনারা কিন্তু এই গাছগুলোকে বাঁচাবার জন্য নিজেদের জীবনও দিয়েছেন। 1730 সালে যখন মহারাজা ভেবেছিলেন এখানে প্যালেস বানাবেন এই গাছগুলোকে কেটে, ওনারা কিন্তু করতে দেননি। এখানকার মহিলা বাচ্চা তারা কিন্তু প্রাণও দিয়েছেন এই গাছগুলোকে এবং এখানকার ওয়াইল্ড লাইফকে প্রোটেক্ট করার জন্য। চলুন আবার গাড়িতে বসে যাই, দেখি আগে আর কি দেখতে পাই। আরও ব্ল্যাক বাঘ, ওখানে একটা দুটো, তার সাথে কিন্তু হরিণও আছে। দাদা বলছেন যে এখানে আরও 10-12টা থাকতে পারে এই সামনে। এই জায়গাটায় কিন্তু আপনারা যত তাড়াতাড়ি পারবেন চলে আসুন। এখানে একটা ফ্যাক্টরি হচ্ছে এই জাস্ট জায়গাটার পাশে। এই ফ্যাক্টরিটা যদি হয়ে যায় তাহলে কিন্তু এটা শেষ হয়ে যাবে। ম্যাক্সিমাম হয়তো আর 1-2 বছর আপনারা এরকমভাবে দেখতে পারবেন। তো আমরা এই সাফারির মধ্যেই একটা পার্ট আছে আর কি, ডাবু প্রিন্ট দেখাবার। তো আপনারা যদি ডাবু প্রিন্ট কিনতে চান এই সাফারির পার্টেই কিন্তু আপনি সেটা করতে পারেন। রাজস্থানের এই বিষ্ণই গ্রামে এসে দেখা মিলল এক অদ্ভুত প্রাচীন শিল্পের, যার নাম ডাবু প্রিন্ট। কাঠের ব্লকে সাধারণ কেমিক্যালের বদলে সম্পূর্ণ প্রাকৃতিক কাদামাটি আর গোঁদের পেস্ট দিয়ে কাপড়ের ওপর ফুটিয়ে তোলা হয় অদ্ভুত সব নকশা। এই কাদার আস্তরণ ধুয়ে ফেলতেই ম্যাজিকের মতো বেরিয়ে আসে
রাজস্থানের ঐতিহ্যের আসল রূপকথা। আর এখানে জাস্ট বেডশিটের কালেকশনটা দেখুন, পুরো ভর্তি। দাদা দেখালেন কিভাবে তৈরি হয়, প্লাস আপনারা এখান থেকে কিনতেও পারছেন, কেউ ফোর্স করবে না আপনাকে, একবারও উনি নেওয়ার জন্য বলেননি। আর এই যে এইখানে স্কার্ফ একদম লোকাল, এই বেডশিটটা নিচ্ছি, এটা 1200 টাকা। কিন্তু এই জিনিসগুলো, সেম জিনিসগুলো আপনি অনলাইনে কিনলে কিন্তু দাম অনেক সময় বেশি পাবেন, কারণ ডেফিনেটলি হাত চেঞ্জ হয়ে আসছে। আমরা কিন্তু একদম মানে ওয়ার্কশপ থেকে নিচ্ছি। मेरा वर्कशॉप का नाम है नथू खान ब्लॉक प्रिंट। अगर आपको कॉन्टेक्ट करना है, बेडशीट्स वगैरह, ड्रेस मटेरियल्स, स्टॉल्स वगैरह लेना है तो आप हमें कॉन्टेक्ट कर सकते हैं इस नंबर पे। এই জায়গাটার নাম হচ্ছে কাতানি। এইখানেই আর কি আমরা এলাম, এই দোকানটাতে, দোকান না ওয়ার্কশপ। এখন যাচ্ছি আবার সাফারির যে নেক্সট পার্টটা আছে ওইটার জন্য। রুরাল রাজস্থানের একদম ভেতর দিয়ে যাচ্ছি, মানে পুরো আমাদের ওখানে গ্রাম বাংলার ভেতরে গেলে যেরকম ফিলটা পাওয়া যায় এখানেও সেরকম, একদম মাটির বাড়ি, গ্রামের লোকজন। টিভিতে বা মুভিতে দেখেছি এইরকম, দেখে সামনে থেকে আর কি এক্সপিরিয়েন্স করছি। রাজস্থানের গ্রামের মধ্যে দিয়ে হাঁটছি এখন, একদম রুরাল রাজস্থান। অদ্ভুত সুন্দর অভিজ্ঞতা, মানে এখানে না এলে কিন্তু এটা বুঝতেই পারতাম না। তো এখন যেখানে এসেছি সেখানে পটারির বিভিন্ন রকমের কাজ হয়, মাটির বিভিন্ন রকমের কাজ হয়, এটাও আপনাদেরকে দেখাচ্ছি। রাজস্থানের গ্রামের মধ্যেকার মাটির কাজ। এখানে এসে শুনছি যে এনারা মাটির কিভাবে তৈরি করেন জিনিস। আমরা পশ্চিমবঙ্গের ব্যাপার তো জানি, রাজস্থানে কিভাবে তৈরি হয় সেটা দেখছি। এই মাটির পটগুলো দেখুন, প্রথম এই রকম ছোট থাকে, তারপর এগুলোকে হাত দিয়ে আর কি বানিয়ে এই রকম বড় হয়ে যায়, দিয়ে এগুলোকে এই ওভেন আছে এনাদের, এইটার ভেতরে এগুলোকে জ্বালানো হয়, আর জ্বালানোর পরে ফাইনাল এই রকম দেখতে লাগে। আর এতটা স্ট্রং হয় যে এর ওপরে কেউ যদি দাঁড়ায়ও তাহলে কিন্তু এটা ভাঙবে না। এই যে দেখুন, এইটা হচ্ছে ওভেনটা, কালকে জ্বলেছিল, এখনো কিন্তু এখানে হাত দিলে গরম লাগে। এই যে আপনার হুইলটা দেখছেন, এটা অ্যাকচুয়ালি স্যান্ডস্টোনের, এটা 100 কেজির ওপরে ওজন। আর এখানে একটা পয়েন্ট আছে, এটাকেই আর কি ঘুরিয়ে এই পটগুলো কিন্তু তৈরি হয়। এই ভেতরটাতে গিয়ে এবার আমরা লাইভ দেখব যে ওনারা এই হুইলটাতে কিভাবে বানান। এই যে স্যান্ডস্টোনের যে হুইলটা আপনাদের দেখালাম, এইটাকে কিভাবে তৈরি করেন অ্যাকচুয়ালি। মানে গ্রামের বাড়ির মধ্যে ওনারা তৈরি করে দেখালেন কিভাবে মাটির জিনিস তৈরি হয়। আর এনাদের একটা ছোট্ট দোকান মতো আছে, দোকান বলবো না কারণ ওনারা কিনতে একবারও বলেননি, যদি পছন্দ হয় তাহলে কিনতে পারি। জিনিসগুলো কিন্তু দেখে খুব পছন্দ হচ্ছে, কিন্তু একটাই প্রবলেম, নিয়ে যাব কি করে মাটির জিনিস। এই যে জায়গাটা এসেছিলাম, এই গ্রামটার নাম হচ্ছে নন্দওয়ান। আলাদা আলাদা গ্রামে যাচ্ছি, আলাদা আলাদা জিনিস দেখছি। এখন আবার আলাদা আরেকটা গ্রামে যাচ্ছি, ওখানে কাপড় দেখবো। ফরেনে এই ধরনের ট্যুর খুব হয়, আমাদের এখানে অপেক্ষাকৃত অনেক কম। বাইরের লোকরা, বিদেশিরা কিন্তু এখানে আসছে দেখতে, কিন্তু ইন্ডিয়ান ট্যুরিস্ট আমার খুব একটা এখনো চোখে পড়েনি এখানে। এখন যেখানে এসেছি জায়গাটার নাম হচ্ছে ডারি উদ্যোগ। তো এইখানে পিছনে আপনারা দেখুন ছোট ছোট মাটির কটেজ, খুব সুন্দর দেখতে, ওপরে খড়ের ছাউনি আর মাটি দিয়ে তৈরি। এখানে এবার দেখবো হচ্ছে কাপড়, মাটির কাজ দেখলাম, এবার কাপড়ের কাজ দেখব, কিভাবে ওনারা বুনছেন জিনিসটা, কিভাবে তৈরি করছেন সেটা একদম সামনে থেকে দেখব। আচ্ছা, নমস্তে। এখানে ওনারা কার্পেট তৈরি করছেন, আমাদেরকে এখন লাইভ দেখাবেন যে কিভাবে কার্পেট তৈরি হয়। এই যে দেখুন, ছোট বড় বিভিন্ন রকম আছে, খুব সুন্দর দেখতে লাগছে। এইটা নারকেল দিয়ে বানানো আর কি।
খুব সুন্দর দেখতে, এখানে এনারাই বানাচ্ছেন আর কি, হ্যান্ডমেড পুরোটাই। কার্পেটের প্রথম কথা হচ্ছে নেওয়ার জায়গা আমাদের কাছে নেই, দ্বিতীয় হচ্ছে দামগুলো কিন্তু ভালোই, কারণ হচ্ছে হ্যান্ডমেড পুরোটাই। এখানে কিন্তু হোমস্টেও আছে, ভেতরে কটেজগুলো দেখুন, একদম রাজস্থানের গ্রামের ভেতরে ইন্টেরিয়ারে হোমস্টে, ছোট্ট ছোট্ট কটেজ আছে এখানে, উপরে খড়ের চাউনি, আর কটেজগুলোর গায়ে এই রকম সুন্দর আলপনা দেওয়া আছে, সুন্দর করে কাজ করা আছে। যদি আপনারা অথেন্টিক রাজস্থানের একটা টেস্ট নিতে চান, যে আপনারা একটা রাত রাজস্থানের কোনো বড় সিটিতে না থেকে আপনারা ইন্টেরিয়ারে থাকবেন, তাহলে কিন্তু আপনারা এই ধরনের জায়গায় একটা রাত থাকতে পারেন। যে দাদা আমাদেরকে নিয়ে এসছেন গাড়ি করে, ওম ভাই, ওনারই কিন্তু জায়গা, ওনারই বাড়ি এটা, বেসিক্যালি এই হোমস্টেটা ওনারই। তো আমি ডেসক্রিপশানে নাম্বার দিয়ে দেবো, আপনারা যদি যোধপুরে এসে এরকম গ্রামের ভেতরে থাকতে চান, এই এক্সপিরিয়েন্সটা নিতে চান, সেটাও করতে পারেন, ভালোই লাগবে। শহর থেকে একদম দূরে, দুদিন শহরে থাকলেন, একদিন গ্রামে থাকলেন, এখন সমস্ত কিছু দেখা হয়ে গেছে। সবচেয়ে ইম্পর্টেন্ট কাজটা এবার বাকি আছে, সেটা হচ্ছে খেতে যাওয়া, রাজস্থানি খাবার আবার একবার খাবো এখানে গ্রামের ভেতরে গিয়ে। তো এবার যাওয়া যাক। এবার চলে এসেছি ওম ভাইয়ের আরেকটা বাড়িতে, এখানেই আমরা কিন্তু খাওয়া দাওয়া করব, একদম রাজস্থানের গ্রামের মধ্যে। আর পিছনে এই কটেজগুলো দেখুন, এখানেও কিন্তু থাকার অনেকগুলো জায়গা আছে। আপনারা যদি এরকম জায়গায় থাকতে চান, আমি ওম ভাইয়ের নাম্বারটা দিয়ে দেবো, আপনারা ওনার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। একটা সুন্দর রাজস্থানী গ্রাম, দূরে পাহাড়, এখানে ছোট ছোট কটেজ, তার সাথে আপনার সুইমিং পুল, মানে পুরো একদম 100% একটা প্যাকেজ আর কি। সামনে একটা কি সুন্দর বাগান আছে দেখুন, তো খুব সুন্দর জায়গা। আপনারা যদি অফবিট রাজস্থানকে জানতে চান, তাহলে কিন্তু আপনারা এইরকম জায়গায় থাকবেন। আমি যদি আগে জানতাম, আমি হয়তো এখানে একটা রাত থাকতাম। এখন জায়গাটা ঘুরে দেখাচ্ছেন ওমজির বাবা। ये मैंने झुंपड़े के अंदर टेंट लगा हुआ है, ये ऐसी लगी हुई है इसमें। ये बाथरूम भी यहाँ पे बनाया हुआ है, बड़ा है बाथरूम। ये देख, बाथरूम भी देख लेते हैं। हाँ बाथरूम देख लो। काफी बड़ा है, हाँ बाथरूम बड़ा है। 22 फीट का बाथरूम। हाँ बाथरूम 22 फुट का है। पहाड़ के अंदर बैठते हैं, ऊपर ले जाते हैं, वो ऊपर वो रूप टॉप। हाँ शाम को सनसेट करवाते हैं, घूमने के लिए ले जाते हैं, गांव का लोकल कल्चर दिखाते हैं, प्योर राजस्थानी खाना खिलाते हैं। दाल बाटी चूरमा है, गट्टे की सब्जी है, प्योर कड्डी है, और बिलोने का चास, घी बिलोने का, वाओ, देसी घी। मतलब आप लोग जो खुद खाते हो, हाँ वही खिलाते हैं, मेहमान को वो हम खिलाते हो। वही खिलाते हैं। पुखराजगढ़ होम स्टे, ओके, तो यहाँ से वो इन नाम से जानते हैं। तो गांव में तो कहते हैं पुखराजरी हवेली। अच्छा अच्छा। कोई अगर जोधपुर से आना चाहता है तो आप तो गाड़ी तो खुद ही लेके हम आप वो मतलब उसका आप पूरा पैकेज बनाते हैं, हम ड्रॉप पिकअप हमारा सब कुछ कर लेते हैं। আমি শিওর যে এই রকম জায়গা কিন্তু আমি তো কম দেখেইছি, প্লাস আমি ইউটিউবেও কিন্তু খুব কম দেখেছি। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট কাজটা করছি, একদম মানে এনাদের বাড়ির তৈরি রাজস্থানি ফ্যামিলির তৈরি রাজস্থানি খাবার। এইটা হচ্ছে বাজরার রুটি, এখানে আলু ছোলার তরকারি, এটা সাংরি, ভাত আর কারি। ইউএসপিটা হলো দোকানের কমার্শিয়ালাইজড খাবার নয়, বাড়ির খাবার। এতদিন রাজস্থানি খাবার খেয়েছি, কালকেও ভালো জিপসি রেস্টুরেন্টে খেয়েছি, কিন্তু এখানে বাড়ির যে খাবারটা, তার টেস্ট কিন্তু কমপ্লিটলি আলাদা। মানে আমাদের ওখানেও যা হয়, বাড়ির খাবার আর রেস্টুরেন্টের খাবার যতই ভালো হোক, টেস্টও ডিফারেন্ট হবেই। পুরোপুরি এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, দারুণ সুন্দর একটা ট্রিপ হলো। এখন এখান থেকে আবার যোধপুর ফেরত যাব। এই জায়গাটা কিন্তু অফবিট রাজস্থানের মধ্যে পড়ে, তো আপনারা যারা অফবিট জায়গায় থাকতে চান গ্রামের মধ্যে, আমি ডেসক্রিপশনের নাম্বার দিয়ে দেবো, আপনারা কথা বলে নিতে পারেন। বিষ্ণুই ভিলেজ থেকে এসে রেস্ট করলাম কমপ্লিটলি 2-3 ঘন্টা। এখন অলমোস্ট 4টে বাজে, একটা স্পেশাল জায়গায় যাচ্ছি, এটা হচ্ছে যোধপুর সার্কিট হাউস। আচ্ছা, এই জায়গাটা স্পেশাল কেন আমরা সবাই জানি, বেসিক্যালি সোনার কেল্লা শুটিং কিন্তু এই যোধপুর সার্কিট হাউসেই হয়েছিল। একটা অটো ভাড়া করে নিয়েছি ঘন্টাঘরের কাছ থেকে, 80 টাকা নিচ্ছে, যোধপুর সার্কিট হাউসের পাশে ছেড়ে দেবে। ছোটবেলা থেকে যে জায়গাটা দেখা দিচ্ছে, এখন অ্যাকচুয়ালি সেই জায়গাটায় যাচ্ছি। ভেতরে যেতে দেবেন না, কারণ হচ্ছে এটা গভর্নমেন্ট অফিসিয়ালসদের জন্য, উঁচু লেভেল থেকে আর কি বুকিং করতে হয়। কিন্তু এই জায়গাটার সামনে পা রাখাটাই কিন্তু বাঙালি হিসাবে একটা ইমোশন।
ঠিক এই জায়গাটাতে অনেক বছর আগে এইখানেই কিন্তু শুটিং হয়েছিল সোনার কেল্লা। সত্যজিৎ রায়, সৌমিত্র চ্যাটার্জি, সন্তোষ দত্ত সবার পায়ের ধুলো কিন্তু এই রাস্তাতেই পড়েছিল। অ্যাকচুয়ালি কিন্তু বারান্দাটা দেখতে পাচ্ছি যেখানে মন্দার বোসের সাথে সন্তোষ দত্ত ফেলুদার কথা হয়েছিল, এই জাস্ট চোখের সামনে। আপনাদেরকে দেখাচ্ছি বাট ভেতরে যেতে পারবো না। আপনারা পিছনে দেখতেই পাচ্ছেন সার্কিট হাউস। এই হচ্ছে সেই জায়গা। ঘুরতে পারি আর না পারি, এই জায়গাটাতে সামনে এসে দাঁড়ানোটা কিন্তু একটা ইমোশন। জাস্ট ভাবছি সিনেমাটার কথা, সমস্ত কটা সিন মনে পড়ে যাচ্ছে। আর এতদিন থেকে ছোটোবেলায় যেটা ভেবেছিলাম, পিছনেই কিন্তু অ্যাকচুয়াল সেই জায়গাটা যেখানে শুটিংটা হয়েছিল। আবার চলে এসেছি ঘন্টাঘরের সামনে। এখানে দেখুন যে রাবণটা তৈরি হচ্ছিল, এখন পুরো রাবণটা হয়ে গেছে। জাস্ট গেটটার সামনে লাগিয়েছে, এইখানেই আর কি রাবণটাকে পোড়াবে। এই হচ্ছে রাবণ, এরকম ব্যারিকেড করে দিয়েছে। সন্ধেবেলা আর কি রাবণ দহন হবে। তো এখানে বিশাল ভিড় হয়, কিন্তু বহু মানুষ আসেন। এখন আর করার কিছু নেই, তাই মার্কেটটায় ঘুরছি ঘন্টাঘরের সামনে। তো এই আমার পিছনের দোকানটা কিন্তু খুব পপুলার, শাহি সমোসা আরোরা নমকিন। বিভিন্ন রকমের চাট পাওয়া যায়, তার সাথে কুলফি, বিভিন্ন সব কিছু আছে আর কি। আপনারা ঘন্টাঘরের সামনে যখন মার্কেটটায় আসবেন, এই দোকানটাতে কিন্তু অবশ্যই আসবেন। তো এখান থেকে শাহি সমোসা কেনা হয়েছে 25 টাকা করে পিস, 2 পিস কেনা হয়েছে। আর এবার খাবো এখানকার বিখ্যাত নাগরি চায়। এই সামনেই দোকান আর কি, সবই ঘন্টাঘরের সামনে। এখানে এই নাগরি চায় হচ্ছে 20 টাকা করে খুলনারে, 3টে চা বললাম 60 টাকা। এই হচ্ছে চা 20 টাকা করে। আজকে এখন মার্কেটে এরকম ঘুরে ফিরে খেয়ে দিয়ে কাটাচ্ছি। কালকে সকালবেলা এখান থেকে যোধপুর স্টেশন থেকে বন্দে ভারত ধরবো দিল্লির জন্য। এখানে কিন্তু একটা জিনিস দেখলাম, 25 তারিখে যোধপুর দিল্লির বন্দে ভারত স্টার্ট হয়েছে, আর আমরা 3 তারিখে যাচ্ছি। তার মানে আমি তাই ভাবছিলাম টিকিট কাটার সময় এত টিকিট পাচ্ছি কি করে, অন্য ট্রেনে টিকিট নেই। এই জন্যই পাচ্ছিলাম, কারণ জাস্ট বন্দে ভারতটা স্টার্ট হয়েছে। পিছনে জাস্ট ভিড়টা দেখুন, বিশাল ভিড় হয়ে গেছে, আরও ভিড় হবে। রাত্রির 8টার সময় এটা স্টার্ট হবে। গুড মর্নিং। এখন ভোর 4:10 বাজে। আমাদের ট্রেন হচ্ছে যোধপুর থেকে 5:25-এ। এখান থেকে যোধপুর স্টেশন ম্যাক্সিমাম 15 থেকে 20 মিনিট লাগবে, সকালবেলা আরও কমই লাগবে। একটু বাদে অটো চলে আসবে নিচে 4:30-এর সময়, তারপর আমরা যোধপুর স্টেশনে যাব। এই যে আমাদের অটো চলে এসছে, 4:20 বাজে, আর 10 মিনিটের মধ্যে বেরিয়ে যাব। সকালে বেরিয়ে যাওয়ারই এক্সাইটমেন্টটা কোনোদিন পুরনো হয় না। অটো ওয়েট করছে, পুরো চারদিক অন্ধকার, গুলিগুলো শুনশান, যেখানে এত লোক ঘোরাফেরা করে। এবার বেরিয়ে যেতে হবে। ऐसा ना गांधीनगर के पतन के रास्ते साबरमती की यात्रा करनी है। मैं यात्री May I have your attention, please? Train number 26481 Jodhpur. যোধপুর স্টেশনে পৌঁছে গেছি, এবার ওয়েট করছি বন্দে ভারতের জন্য। 3 নম্বর প্ল্যাটফর্মে দেবে। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, বন্দে ভারত যেটা যোধপুর থেকে দিল্লি যাচ্ছে, এটা কিন্তু নিউ দিল্লি স্টেশনে যাচ্ছে না, এটা দিল্লি ক্যান্টনমেন্ট স্টেশনে যাচ্ছে। আর টোটাল যোধপুর থেকে দিল্লি পর্যন্ত 10টা কিন্তু স্টপ আছে। বেশ মজা লাগছে, কারণ আমার ওয়াইফ আর মেয়েকে কিন্তু বন্দে ভারত চড়ানো হয়নি। আর যখন চড়ালাম তখন কিন্তু যোধপুর থেকে দিল্লি কমপ্লিটলি একটা আলাদা রুট। এই কম্পার্টমেন্টটা কিন্তু বেশ বড় লাগছে, অনেকটা স্পেসিয়াস কিন্তু এটা। এখান থেকে দিল্লি টোটাল স্টপ হচ্ছে 10টা, ছাড়বে এখান থেকে 5:25-এ, আর দিল্লিতে পৌঁছবে 1:30-এ। 5:25 যোধপুর ছেড়ে দিল্লির দিকে যাত্রা শুরু। একদম রাইট টাইমে গাড়ি ছেড়ে দিয়েছে। এখন 8:10 বাজে। এই জাস্ট ব্রেকফাস্ট দিয়ে গেলেন। আমি ইচ্ছে করেই 2টো ননভেজ বলেছি আর একটা ভেজ বলেছি, আপনাদেরকে দেখাবার জন্য যে এই দিকে কীরকম ভেজ খাবার দেয়। এটা আলুর তরকারি, এখানে পোহা, দই, এখানে 2 পিস পরোটা দিয়েছেন, চকোপাই বিস্কিট, আর আপনার চায়ের সেই ইনস্টা মিক্সটা। প্রায় মিনিট 10 বাদে ননভেজ ব্রেকফাস্টটা দিয়ে গেল। এবার আপনাদের দেখাচ্ছি ননভেজ ব্রেকফাস্টটা। অমলেট,
ফ্রেঞ্চ ফ্রাই, এখানে 2 পিস ব্রেড, তার সাথে দই আর চকোপাই, আর এখানে হচ্ছে চায়ের সেই ইনস্টা মিক্স, এখানে ফ্রুট জ্যাম, এটা জ্যাম দিয়েছে, আর এখানে টমেটো কেচাপ। 8:20 বাজে, এখন এলো ফুলেরা। বিফোর টাইম চলছে, ফুলেরাতে দাঁড়িয়ে আছি। এই ফুলেরা স্টেশনটা ঢোকার আগে কিন্তু ইন্ডিয়ার লার্জেস্ট ইনল্যান্ড সল্ট ওয়াটার লেক পড়ে, সাম্বার লেক। অ্যাকচুয়ালি কিন্তু আপনি দেখতে পাবেন বিভিন্ন ধরনের পাখি, পেলিকান, ডাক, এগুলো জাস্ট এই বন্দে ভারতের কাঁচ দিয়ে কিন্তু আমি দেখতে পেলাম। কিছুটা তুলতে পেরেছি, কিছুটা আপনাদেরকে দেখাচ্ছি। আর এটা কিন্তু দারুণ অভিজ্ঞতা। এখন 10:16 বাজে, নেক্সট স্টেশন হচ্ছে আলোয়ার, 11:18, প্রায় 1 ঘন্টা বাদে। এই জার্নিটা কিন্তু বেস্ট সিনিক, মানে আমার ওয়ান অফ দ্য বেস্ট ট্রেন জার্নিস। চারদিকে দেখুন শুধু পরপর পরপর পাহাড়, আর মাঝখান দিয়ে ট্রেনটা যাচ্ছে, দারুণ সুন্দর দেখতে লাগছে। বিভিন্ন স্টেশন ক্রস করছি, কিছুর নাম জানি, কিছুর নাম জানি না। আপনারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করবেন যখন যোধপুর থেকে আপনারা দিল্লি যাবেন। 11:16 বাজে, এখন আলোয়ার স্টেশনে দাঁড়িয়ে আছি। ভয় করে, কারণ হঠাৎ করে দরজাটা বন্ধ হয়ে গেলে আর ট্রেনে উঠতে পারবো না। মাম্মা চলে যাবে, হ্যাঁ। আমি এখানে দাঁড়িয়ে থাকবো। হ্যাঁ, তো এখন জাস্ট দেখছি, আওয়াজটা হলেই একটা দরজা বন্ধ হওয়ার আগে একটা পিক পিক করে অ্যালার্ম দেয়, তখনই উঠে পড়তে হবে। এখনো সিগন্যাল দেয়নি, ভাবছি কখন পৌঁছবো দিল্লি, গিয়ে আবার কুতুব মিনার দেখতে বেরোতে হবে আমাদের। আমার এই রাজস্থান ট্রিপটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন। এই ট্রেনটা আমাদেরকে নিয়ে যাবে হচ্ছে দিল্লি ক্যান্টনমেন্ট। ওখান থেকে আমরা এয়ারপোর্টের কাছাকাছি আর কি একটা হোটেল বুক করেছি, কারণ আজকে রাত্রিরে দিল্লিতেই থাকবো। কালকে ভোরবেলা 7টার সময় ফ্লাইট আছে। লাঞ্চ সার্ভ করে দিয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি ফার্স্টে ভেজে কী কী দিয়েছে। রাইস, ডাল, পনিরের তরকারি, এখানে মিক্সড ভেজ একটা সবজি আর রুটি, আর তার সাথে দই। এই হচ্ছে ভেজ। এবার আপনাদের দেখাচ্ছি নন ভেজে কী কী দিয়েছে। ভাত, ডাল, এখানে চিকেন 2 পিস দিয়েছে, 2 পিস পরোটা আর মিক্সড ভেজ, তার সাথে দই। চিকেনের কালারটা দেখুন, ডেঞ্জারাস তেল ভাসছে, আর এদিকে ডালটাও পুরো ট্যালট্যালে। জানি না খেতে কেমন হবে, বাট এই হচ্ছে খাবার। এখন কোনো অপশন নেই, তাড়াতাড়ি করে খেয়ে নিই। হোটেলে পৌঁছে গেছি দিল্লিতে। এটা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ওই 10-11 কিলোমিটারের মধ্যে। তো আপনাদেরও যদি আর্লি মর্নিং ফ্লাইট থাকে তাহলে আপনারাও কিন্তু এই হোটেলটায় থাকতে পারেন। এখান থেকে আপনার T3 এয়ারপোর্ট হচ্ছে একদম সামনে। হোটেলটার নাম হচ্ছে হোটেল দি ক্যাপিটাল। আমার এটার জন্য পড়লো হচ্ছে এক রাত্রিরের 2088 টাকা। রুমটা কিন্তু বেশ বড়। বেরিয়ে পড়েছি, 3:30 বাজতে চললো। হোটেলের নিচ থেকে অটো নিয়ে নিয়েছি, উবারে বুক করেছি আর কি। কুতুব মিনার যাচ্ছি, এখান থেকে 8.5 কিলোমিটার মতো, লাগছে হচ্ছে 150 টাকা। কুতুব মিনারে চলে এসেছি, কিন্তু ভয়ঙ্কর লাইন বরাবর। এখানে কিন্তু টিকিটের বিশাল লাইন পড়ে। এই যে দেখুন পিছনে লাইনটা। তো মেয়েদের আলাদা কাউন্টার আছে, আমি আমার ওয়াইফকে লাইনে দাঁড়াতে বলেছিলাম। ছেলেদের কাউন্টারটা কিন্তু বিশাল লাইন পড়েছে। আচ্ছা, টিকিটের প্রাইসটা বলে দিই। টিকিটের প্রাইস হচ্ছে আপনার 40 টাকা করে। আপনি যদি ডেবিট কার্ড ইউজ করেন তাহলে আপনার 35 টাকা লাগবে পার হেড। ট্রিপের শেষ দিনটা এন্ড করছি কুতুব মিনার দিয়ে। এটা নিয়ে বলার কোনো প্রয়োজন নেই, কারণ হচ্ছে আমরা সবাই জানি কুতুব মিনারের ব্যাপারে। ছোটোবেলা থেকে কিন্তু আসার ইচ্ছে ছিল, একবারই এসেছিলাম, কিন্তু খুব একটা পরিষ্কার মনে নেই। আজকে কিন্তু আবার সেই ফ্যামিলি নিয়ে একদম কুতুব মিনারের সামনেই কুতুব মিনার। দিল্লিতে পা রাখতেই যার বিশালত্ব দূর থেকে নজর কাড়ে তা হল ইটের তৈরি পৃথিবীর সবচেয়ে উঁচু মিনার, কুতুব মিনার। 1199 সালে কুতুবউদ্দিন আইবক এর কাজ শুরু করলেও পরবর্তীকালে ইলতুৎমিশ এবং ফিরোজ শাহ তুগলকের হাত ধরে পূর্ণতা পায় শতাব্দীর পর শতাব্দী ধরে দাঁড়িয়ে থাকা দিল্লির এই ঐতিহাসিক ল্যান্ডমার্ক। এই চত্বরের প্রতিটা পাথরে, প্রতিটা প্রাচীন খিলানে আজও কান পাতলে শোনা যায় ফেলে আসা সুলতানি আমলের উত্থান পাথানের গল্প।
সুলতান ইলতুৎমিশের সেই ছাদবিহীন সমাধি থেকে শুরু করে ইতিহাসের এক অসমাপ্ত স্বপ্ন বুকে নিয়ে দাঁড়িয়ে থাকা আলাই মিনার। সময় যেন এসে এখানে থমকে গেছে। সময়ের সাথে সাথে সাম্রাজ্য বদলেছে, মানুষও বদলেছে, কিন্তু বদলায়নি এই রাজকীয় স্থাপত্যের মোহময়ী রূপ। ব্যস্ত এই শহরের বুকে এসে এই প্রাচীন চত্বরটি ছুঁয়ে না দেখলে আপনার দিল্লি সফর কিন্তু একদম অসম্পূর্ণ। বিভিন্ন জায়গা ঘুরে আপনাদের সাথে চেষ্টা করছি আমার এই এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করে নেওয়ার জন্য। এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হোটেলের সামনেই দাঁড়িয়ে আছি, খাওয়া দাওয়া করে এবার কিন্তু হোটেলে ঢুকে যাব। এখন বাজে 9টা, কালকে সকালবেলা আমাদের 7:20 ফ্লাইট আছে। 4:30 এখানে হোটেলেই গাড়ি বলে দিয়েছি, 4:30 সময় বেরিয়ে যাব। আমরা যেখানে আছি সেই জায়গাটার নাম হচ্ছে মহিপালপুর। আর এই মহিপালপুর থেকে আপনার T3 এয়ারপোর্টের দূরত্ব হচ্ছে 6 কিলোমিটার মতো। এখন হোটেলে ঢুকে যাই, গিয়ে একদম ফুল রেস্ট নিতে হবে। গুড মর্নিং। এখন 5:50 বাজে আর আমরা চলে এসেছি দিল্লি এয়ারপোর্টে। এখন ব্যাপারটা হচ্ছে রেগুলার ভোরবেলা ওঠা আমাদের রুটিনের মধ্যে হয়ে গেছে আর কি। কোনোদিন ট্রেন ধরছি তো কোনোদিন ফ্লাইট। তো আপনাদের বলে রাখি, আমরা এখান থেকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে কলকাতা যাচ্ছি। আর আমাদের 3 জনের জন্য লাগছে 22,100 টাকা মতো। ফেস্টিভ টাইমে রেটটা বেশিই থাকে আর কি ফ্লাইটের। গত 7-8 দিন দারুণ সুন্দর ট্রিপ করলাম, একদম বিজি শিডিউল ছিল। আলটিমেটলি বাড়ি যাব। এখন 5:50 বাজে, 7:20 ফ্লাইট, 6:20 বোর্ডিং স্টার্ট হবে। বহুদিন বাদে ফ্লাইটের দরজাটা খুলে ঢোকার মজাটা কিন্তু আলাদা। এই যে ফ্লাইট দাঁড়িয়ে আছে, এবার বোর্ড করতে যাচ্ছি। আলটিমেটলি বাড়ি যাওয়ার টাইম এসছে। এই যে আমাদের ফ্লাইট। সকালবেলা ওঠাটা খুব চাপের, মানে যে ঘুম পাচ্ছে। আমাদের 33 DEF পাশাপাশি পড়েছে। এবার বসে যেতে হবে সিট খুঁজে। জোন বি ফার্স্টেই ডেকে নিয়েছে, নাহলে আর একটু দাঁড়াতে হতো। বেশিক্ষণ ঘুমের সময় পাওয়া যাবে, বসেই ঘুমোতে শুরু করব। অনেকদিন বাদে ডোমেস্টিক ফ্লাইটে এখানে টাচ স্ক্রিন পেলাম। এই যে দেখুন, সাধারণত এখন আর পাই না, বাট এখানে কিন্তু টাচ স্ক্রিন দিয়েছে। এই যে ইয়ারবাডও দিয়েছে, এগুলো সাধারণত ইন্টারন্যাশনাল ফ্লাইটে দেয়। তো আমার মেয়ে তো বেশ মজা পেয়ে গেছে, এগুলোই শুনছে। এটা কানে লাগিয়ে এখানে অ্যানাউন্সমেন্টগুলো শুনছে। আর একটা ভালো, কানে যাদের ব্যথা হয় তো ওই ইয়ারবাডটা থাকলে আর কি সুবিধে। এয়ার ইন্ডিয়ায় আমার সবচেয়ে প্রিয় হলো খাওয়া দাওয়া। এই ফ্লাইটটায় ব্রেকফাস্ট দিয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। ব্রেকফাস্টে ভেজ নন ভেজ দুটো অপশনই আছে। বেক বিন, অমলেট, তার সাথে আপনার দিয়েছে এটা ফ্রুট ইয়োগার্ট, একটা পান, বাটার আর টাটার জলের বোতল। একদম রাইট টাইমে ল্যান্ড করে গেছি। 9:20 আগেই ঢুকে গেছে ফ্লাইট। আমাদের রাজস্থান দিল্লির ট্রিপটা এখানেই শেষ করছি। যখন গেছিলাম তখন দুর্গাপুজো শুরু হবে, আর এখন যখন এসছি তখন অলরেডি দুর্গাপুজো শেষ হয়ে গেছে। এই রাজস্থান দিল্লির ট্রিপটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন। পরের সিরিজ নিয়ে খুব শিগগিরই ফিরছি। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর আনন্দে থাকুন। নমস্কার।